করছে মধ্যবিত্ত না, কিন্তু আমি তো দেখি যে বাংলাদেশের মধ্যবিত্ত আল মাহমুদের সবচেয়ে বড় ভোক্তা, এবং কিছু চিহ্নিত লোক বাদে, কিছু চিহ্নিত লোক মানে তাদের সংখ্যা গুণে ফেলা যাবে, তারা বাদে আল মাহমুদ বিষয়ে নেতিবাচক লেখা লিখছেন এবং লোক সংখ্যা অনেক কম। আল মাহমুদ বিষয়ে ইতিবাচক যায় নাই ওনাকে, বুঝছেন? আমি বলবো যে এরকম না, নেতিবাচক লেখা লোকের সংখ্যা তো শামসুর রহমানকে নিয়ে আছে ওই একই মধ্যবিত্তের মধ্যে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে কি বলা যায় এটাকে, যে সাধারণভাবে তো কোনো বিশাল প্রতিরোধের মধ্যে আল মাহমুদকে এখানে পড়তে হয় নাই বা শামসুর রহমানকে পড়তে হয়নি। আমি বলবো এখানে এই আপনি যেটা বলছেন যে বিরুদ্ধে লেখা, সেটা আসলে পক্ষেই লেখা। মেইনলি যেটা হয় যে কাউকে যখন আপনি অতটা করতে দেবেন না, হ্যাঁ, উঠতে দেবেন না, বা হচ্ছে যে পরিচিতি দেবেন না, তখন হচ্ছে যে না বলাটা হচ্ছে মানে জাস্ট হচ্ছে সে যে ইতিহাসে হাজির ছিল তার সাহিত্য নিয়ে তো লেখা বহু। আমি তো আল মাহমুদকে নিয়ে লেখাই সবচেয়ে বেশি পড়ছি। আমার তো ধারণা যে শামসুর রহমানকে নিয়ে আমি তার 10 ভাগে 1 ভাগ লেখা পড়ি নাই। কারা লিখছে? সমালোচকরা, পাঠকরা। জন্মদিনে লেখার কথা যদি আপনি ভাবেন, সেটাও যিনি বেঁচে ছিলেন উনি মারা যাওয়ার পরে সর্বদাই আল মাহমুদ তো আমাদের ছোটবেলাতে তার অনেক কবিতা আমার মুখস্থ ছিল। এটা তো স্কুল থেকেই ছিল, এবং পাঠ্য বইয়ের বাইরেই তার অনেক ছড়া কবিতার কথা জানতাম। লেখা তো হয়েছি। বিষয়টা হচ্ছে যে ধরেন আমরা অন্য অর্থে যারা আছে রেসপেক্টেড, সেই লোকগুলা কতটা তাকে হচ্ছে যে আমি রিকগনাইজ করি। ওনাদের দুজনের কবিতায় বহু বছর ধরে নতুন করে আর পড়ি নাই, কিন্তু আমি আপনাকে নিশ্চয়তাতে বলতে পারি যে আমি শামসুর রহমানের চাইতে আল মাহমুদের কবিতা এখনো একটা পরীক্ষা নিলে আমি বেশি বলতে পারবো, বেশি লাইন পংক্তি। তো আমি তো পারারই কথা। তাহলে আমি তো ঢাকার সাধারণ মধ্যবিত্ত কিন্তু ভাই শোনেন, আমি আর আপনি আমরা হলাম গিয়ে এই দেশের টপ 5% মধ্যে। আপনি বলেন তো বাংলাদেশে কত পার্সেন্ট আছে যারা হচ্ছে যে এমএ পাস? আমি এমএ পাস করি নাই, আমি এটা বলতে পারবো না। ওকে, ব্যাচেলর ধরেন, মানে কত পার্সেন্ট? তারপর হচ্ছে যে আপনার বাংলাদেশে ভূমিহীন। আমি বলতে চাচ্ছি যে যারা পড়েন, ভূমিহীনরা তো তাদের কাউকেই পড়েন না, কিন্তু এবং ভূমিহীনদের জন্য আমি বলছি যে আমরা বললাম যে টপ 5% এর মধ্যে আমরা যতই বিনয় করি, আসলে আমরা দেশের ক্রিম। ফলে আমরা অসাধারণ, আমরা সাধারণ না। আপনি সাধারণ বলে বিনয় করতে পারেন, আসলে আমরা অসাধারণ, বেশ অসাধারণ। না ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই এটা, কিন্তু আমি ওই জায়গাটাতে আসলে বলতে চাই যেটা হলো যে সমাজের কার্যকর উত্তরণ যেখানেই ঘটছে সেখানে সে ধর্ম প্রশ্নটাকে, মানে যেমন পাকিস্তান আমলে তার যে পারিবারিক আইনের সংস্কার হয়েছে, বহু ডিবেট 60-এর দশকের পাকিস্তানে হয়েছে, সব ধরনের মানুষ সেটাতে অংশগ্রহণ করছে, ব্যাংকিং নিয়ে, সুদ নিয়ে বা অন্য সবকিছু নিয়ে। এইটা তো মানে এই পারিবারিক আইনের তো আইয়ুব গায়র যেটা করছে, এবং বেসিক্যালি যেটা হয়েছে যে ধরেন ইসলামিক কি বলা যায়, যারা নিজেদেরকে এখতিয়ার সম্পন্ন মনে করেন যে বেসিক্যালি আরবি মিডিয়ামের লোক, আপনার মাদ্রাসা, মুফতি, মাওলানা, এরকম তারা তো এটা বেশ আপত্তি করছে। ফলে এই দিক থেকেও এক ধরনের লেখাজোখা হয়েছে, এবং বেসিক্যালি আইয়ুব খান এটা যেহেতু সে ডেমোক্রেটিক শাসক ছিল না, সেই কারণেই সে করছে, না তো এটা করা আসলে সম্ভব ছিল না। আমার ধারণা যে ডেমোক্রেটিক শাসন বা গণতান্ত্রিক শাসন আমলে এটা হতো, আস্তে আস্তে এটা হতো, এবং এটা সাধারণ মানুষ এটাকে, আইনটাকে খুব পছন্দ করছেন। এটা করছেন বলেই আসলে যেমন দেখা যায় যে 80-র দশকেও বাংলাদেশে আমি কিছু ধর্মীয় রাজনৈতিক দলকে দেখতাম যে 4 বিয়ের অধিকার নিয়ে তারা দাবি জানায় যে আল্লাহ যে অধিকার দিচ্ছেন, তনুর আবার পাল্টা যুক্তি দিত, কিন্তু এটাকে নিয়ে বড় রাজনৈতিক আন্দোলন কখনো গড়ে ওঠা নাই। এবং এখন এটা তারা এমনকি দাবি হিসাবেও করেন না, কোন ধর্মীয় রাজনৈতিক দল এটাকে দাবি হিসাবেও করেন না, কারণ সাধারণ জনগণের মধ্যে আসলে এইটার একটা ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। সেই কারণে এটাকে, মানে তা না হলে তো তারা এটা নিত, মানুষ যদি ধর্মকে, এবং এই কারণে আমার মনে হয় ধর্মের ব্যাখ্যাগুলো না, এখনো তো আসলে ধরেন মাইয়ারা যে ওয়ারিশ হিসেবে যা পায় সেটা বাংলাদেশে বেশিরভাগ ফ্যামিলিতেই মেয়েরা নিতে পারে না, এবং নিতে গেলে সে খারাপ মাইয়া হিসেবেই হয়। ফলে ক্রমাগত বাড়ছে এই যে পাওয়ার, মানে বিশেষ করে যদি সম্পত্তি থাকে, সেক্ষেত্রে মেয়েদের সম্পত্তির ভাগ নেওয়ার হারটা নানান পর্যালোচনা বলে যেটা বাড়তেছে। আচ্ছা, এটার সাথে রিলেটেড একটা জায়গায় যাই, সেটা হলো যে এই যে ইউনিসেফের সময় একটা নারী নীতি কমিশন হলো না,
তো এটা তো হচ্ছে যে ইউনুসও তো কাইন্ড অফ অ্যাপ্রুভ করলো, কি কি জানি হলো, বেশ সরকারিভাবে জিনিসটা আসলে একটু তারিফই করা হয়েছিল। পরে উল্টো দিক থেকে বেশ একটা এক ধরনের রেজিস্ট্যান্স আসছে। তারপরে মোস্টলি মানিক মিয়া এভিনিউতে তারা একটা সভা সমাবেশ ইত্যাদি করলো। তো এরপরে আস্তে আস্তে জিনিসটা এক থামে গেল। তারপরে এই যে এখন যে তারেক রহমান আসলো, তখন যেটা এই নারী নীতি যারা করছে তারা যেটা বলতে পারে যে, বা প্রায়শই ওই ব্লকের লোকজনের আমি যেটা ফিল করি, তারা বলে যে ইউনুস তখন ওই যে ডানপন্থী হ্যাঁ অনেক দৌরাত্ম্য এইসব কারণে তারা পারে নাই। তো এখন তো তাদের একভাবে তাদের সরকার ধরেন 2/3+ মেজরিটি, এই দাবিটা এখন নাই কেন? মানে ধরেন এটা এখন কি অবস্থায় আছে? সুনির্দিষ্টভাবে কি অবস্থায় আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সাধারণভাবে দাবিগুলো আছে, তারা এটা নিয়ে কাজ করে। লাস্ট কবে আপনি এই ব্যাপারে লেখাজোখা, ধরেন ফেসবুকে কোনো একটা ধরেন নারী নীতি এখন ইউনুস এটা করে নাই, যেহেতু এটা ডানপন্থী সরকার, তাহলে এখন এটা আমরা করি, এটার ব্যাপারে ওনারা কি নেক্সট বরং আপনি দেখেন যে ইউনুসের আমলে তো আরো অনেক কিছু হয়েছে। ইউনুসের আমলে ধরেন সংবিধান সংস্কার কমিশন হয়েছে, শ্রম সংস্কার কমিশন হয়েছে, সেগুলো নিয়ে তো আলাপ নেই। তো ফলে আলাপ যে শুধু নারী নীতি নিয়ে নাই তা না, সবগুলো নিয়েই নাই, কার্যত সবগুলোই একটা ইয়েতে গেছে, সেটা বিপজ্জনক। চায় না কেন এখন? যেমন আমি চাই, আমি নিয়মিতভাবে লিখি, আমি নারীর বিষয় সংস্কার যে দরকার, যে কারণে আমি দঙ্গলবাজির বিরোধিতা করি, আমি কথা প্রসঙ্গে আমি দঙ্গল নিয়ে আলাপ করতে চাই। সো আমি এই যে নারী বিষয়ক যে সংস্কারগুলো প্রয়োজন, মানে তো যারা যারা চায় তারা লেখেন, তারা সভা সেমিনার করেন, নানান কর্মসূচির আয়োজন করেন, এটা তারা করছেন। এখন না মোটা দাগে ধরেন এমনি ওই পলিটিক্যাল ব্লক, ধরেন সম্ভবত মুজাহিদুল ইসলাম সেলিমের একটা দেখলাম যে পিন্ডির আধিপত্য থেকে মুক্ত হয়েছি আমেরিকার আধিপত্যে যাওয়ার জন্য নয়, এরকম একটা দেখলাম। তো ইন্ডিয়াদের তো চিন্তা ভাবনায় ওইভাবে আসে না, মানে এই যে লোকগুলা এবং এই এটা তো আসলে একটা কি বলা যায় ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল একটা সার্কেল, কোন একটা বেশ পাওয়ারফুল, এর সাথে ধরেন এনজিও করে খাওয়ার একটা ব্যাপার আছে, অনেকগুলো বেশ পাওয়ারফুল একটা হিউজ একটা মানুষ, পলিটিক্যাল এলিট, আসলে তারা হলো পলিটিক্যাল কালচারাল এলিট। এই মানুষজন এখন আর এই জিনিসগুলো নিয়ে করতে চায় না কেন? এক দুই হলো যে ধরেন আপনি তো ওই সংবিধান সংশোধন ইসে ছিলেন, তো ওইখানে যে আমাদের যে জুলাই চার্টারটা হইলো, সেখানে যে মোটামুটি সব পক্ষ সাইন টেন করলো, এরপরে এটা আপনার কেমন লাগে যে এটা ধরেন এরকম একটা, আমার বিবেচনায় এটা মোটামুটি একটা ডেমোক্রেটিক ডকুমেন্ট, হ্যাঁ একটা ডেমোক্রেটিক একটা বন্দোবস্তে যাওয়ার একটা ডকুমেন্ট। তো সেইখানে যাদের ব্যাপারে যারা ডেমোক্রেটিক না বইলে অভিযোগ আছে, ধরেন ইসলামিস্টরা, তারা এটা পুশ করতেছে, এটা চায়। আর যারা হলো ডেমোক্রেটিক বইলা দাবি এবং হচ্ছে যে যারা ডেমোক্রেসিকে আফোল্ড করে বলে দাবি আছে, তারা এটা ঠেকাইতে চায়। এটা মানে আসলে ব্যাপারটা কি? আমি জানি না যে ইসলামিস্টরা এটা পুশ করতেছে কিনা, আমার ধারণা নেই। আমি জুলাই চার্টারের গণভোট বাস্তবায়ন করে বলি, হ্যাঁ দেখি, আমি যেটা হলো যে আমি নিজে জুলাই চার্টারকে একটা বেশ ভালো দলিল বলে মনে করি, এবং এটা নিয়ে আমি প্রচুর লিখছি, তখনও লিখছি, নির্বাচনের পরও লিখি। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি মনে হয়। এক, দুই হচ্ছে যে গণভোটের কাগজটা যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে মানে মানুষকে ওই হ্যাঁ না বলতে হবে, এটা আসলে খুব সমস্যাজনক ছিল, মানে এটা বিভ্রান্তিকর। তারপরও ওই মন্দের ভালো হিসাবে আমি এটার পক্ষেই প্রচার করছি যে এটা খুবই বিভ্রান্তিকর, এবং বলবো যে একদমই বুদ্ধিভিত্তিক ভাবে অত্যন্ত দৈন্য দশার একটা দলিল। জিয়ার যে হা না ভোট হয়েছিল, জিয়ার হা না ভোটের বিষয়ে আসলে অত কিছু জানি না। আমি জাস্ট এটার বিষয়ে বলছি যে এত বড় একটা ডকুমেন্ট, অনেক মানে যেটাতে সাব ক্লজ আছে, এবং সেটাতে আপনাকে এক মোটা দাগে জিয়ার হা না ভোটে হলো যে আপনার 21 দফার একটা ছিল, এবং প্রেসিডেন্ট হিসেবে জিয়া যা করতেছে সেটা জনগণ অ্যাপ্রুভ করে কিনা, সে যে ওই 21 দফা মনে হয়, আমার মনে হয় যে ওইটার ইয়েতে আমরা না যাই, কারণ হচ্ছে যে ওইটার বিষয়ে আমার ধারণাও নাই। যদি প্রয়োজন পড়ে আবার ওটা নিয়ে একটু ধারণা নিয়ে তারপরে আলাপ করতে পারবো, কিন্তু আমরা যেটা চোখের সামনে দেখলাম সেটার বিষয়ে বলতে পারি। যে কিন্তু যেমন আমি মনে করি, এবং আমরা মানে
মানে আমি রাজনৈতিকভাবে আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারা সকলেই এই চাপটা সবসময় দিয়ে যাচ্ছেন যে এই জুলাই না, আমি চার্টারের মূল জানতে চাচ্ছি বিষয়গুলো যে এটা বাস্তবায়ন করতে। এক, গররাজি হওয়ার কারণটা দুই হচ্ছে আমার মোটিভটা আমি বুঝতে চাচ্ছি। আমার মনে হয় যে ওই পক্ষের নিয়ত এখন পর্যন্ত যেটা বিএনপি কখনো বলে নাই যে তারা এটা বাস্তবায়ন করবে না। তারা যেটা বলতেছে যে তারা বলছে সামনের অধিবেশনে তারা এটার একটা অংশ তুলবে, পরের অধিবেশনে একটা তুলবে, ধীরে ধীরে এটা বাস্তবায়ন তারা করবে। তো আমার মনে হয় যেটা আরো ভালোভাবে খুব দ্রুততার সাথে এবং অনেক গুছায় এটা বাস্তবায়ন করা যেত। এক, দুই হচ্ছে আমার একটা সমালোচনা, এটা আমি বহুবার ফেসবুকে লিখছি যে বিএনপির এই বিষয়ে আমার একটা সমালোচনা আছে। আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে ভালো বিষয়গুলো ছিল, যেমন অনেকগুলো ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশ তারা জারি করছিল, সেগুলোকে তারা বাতিল করছেন এবং বলতেছেন যে আমরা ওটা নতুন করে করব। আমার মনে হয় যে ওই অন্তর্বর্তীকালের সরকারের কাজগুলোকে অন্তর্বর্তী সরকারের বিজয় হিসেবে না দেখে জনগণের বিজয় হিসেবে দেখতে পারাটা উচিত ছিল। এটা উদারতার পরিচয় হতো এবং ওই বিজয়ের স্মারক হিসাবেই ওটা সংসদের প্রথম অধিবেশনে এটাকে গ্রহণ করা যেতে পারত। এটা যদি করা হইতো তাইলে আসলে মানুষ যে আসলে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাদের অর্জন হিসাবে এই অধ্যাদেশগুলো আসছে এবং সেটাকে নতুন সরকার স্বীকার করে নিচ্ছে, এটা অনেক বড় একটা ভালো কাজ হইতো। তারা বলতেছে যে ঠিক আছে, আমরা ওটার মধ্যে কিছু ত্রুটি, অবশ্যই কিছু ত্রুটির মধ্যে বা সীমাবদ্ধতা ওখানে আছে, সেটাকে দেখায় তারা বলতে যাচ্ছে যে পরে ধীরে ধীরে তারা এটা বাস্তবায়ন করবে। তো এখনো সময় শেষ হয়ে যায়নি, মাত্র কয়েক মাস, কিন্তু আমার মনে হয় যে প্রক্রিয়াটা ভালো হলো না। এটা আসলে একটা ছেদ তৈরি করলো, জনতার যে বিজয় ওটাতে একটা ছেদ। অন্তর্বর্তী সরকারের অনেকগুলো কাজের মধ্যে তো এটা ছেদ তৈরি হয়েছে, আর বিএনপির কাজের মধ্যে একটা ধারাবাহিকতাটা নষ্ট হলো। এটা ভালো না, ভালো কাজগুলোর ধারাবাহিকতাটা রক্ষা করার দরকার ছিল। এমনি ধরেন দেশের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে একভাবে যদি আমরা ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, এরকম সার্টেন কতগুলা পয়েন্টকে ভাবি, তাইলে তারা যেনবা মানে আন্দাজ হয় যেনবা তারা এটার বিপক্ষে। এটা মানে আমি আসলে মোটিভটা, তাদের নিয়তটা বুঝতে চাইতেছি। যে দেখেন, আমি এইভাবে চিন্তা করি যে আসলেই তো ইসলামিস্টদের ভিতরে এমন হিউজ একটা পোর্শন আছে যারা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, এগুলো হচ্ছে তাগুতি শাসন, এরকম সার্টেন কতগুলো কথাবার্তা চালু আছে তাদের ভিতরে। এখন এই জুলাই চার্টার, এটা আসলে আমি যেটা বলছি যে আসলে বাংলাদেশ দুনিয়ার যে ইসলামিজমের ইতিহাস, সেখানে একটা নিউ চ্যাপ্টার অ্যাড করছে এটার ভিতর দিয়া। কারণ ইসলামিস্টরা হচ্ছে যে এইরকম কতগুলো জিনিস রাজি হয়েছে এবং চায়, এই ঘটনা আসলে দুনিয়ার অন্যান্য জায়গায় ওইভাবে অতটা নাই। এবং ইসলামিস্টদের ভিতরেরই বহু মানুষের মানে তাদের বহু মানুষের বিপক্ষে দাঁড়াইয়া তারপর হচ্ছে দেশের ইসলামিস্ট পলিটিক্যাল দলগুলা এই জিনিসটা বাস্তবায়নের পক্ষ নিছে। কিন্তু জিনিসটা হচ্ছে যে ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, এরকম যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের নিয়তটা কি? তারা আসলে ইসলামিস্টরা যে এইটায় রাজি, আমি তো বুঝি যে বিএনপি এবং তাদের উচিত হচ্ছে ইসলামিস্টরা এটা বলছে, ফলে এটা তারা যাতে অক্ষরে অক্ষরে মানে, সেইটা তাদের অলওয়েজ নজরদারি করতে থাকা, যে এটা মাইনে নেয় এবং তোমারও এটা মানতে হবে। তুমি এটা যে বাহানা হিসেবে খালি করছো, তখন কথার কথা বলছো, ভিতরে ভিতরে তুমি অন্য কিছু করবা, তা কিন্তু তুমি করতে পারবা না। মানে আমি দেখি যে এই ব্লকের এরকম একটা পজিশন। আমি নিশ্চিত না, আমি দুইটা অংশকে আলাদা করে আলোচনা করতে চাই। একটা হচ্ছে যে আমার ধারণা যে নির্বাচনে একজনও নারী প্রার্থী না দিয়ে ইসলামিস্টরা প্রমাণ করছে যে তারা আসলে এই বিষয়ে সৎ না। তাদের এই বিষয়ে তাদের মানে তারা মুখে যা বলে, তারা কাজে যা করে, সেটার মধ্যে পার্থক্য আসছে। এবং তারা আসলে এটাকে একটা চাপে রাখার পদ্ধতি হিসেবে নিচ্ছে। এই সংস্কারের বিষয়গুলোতে তারা একমত, এটা আমি এটা মনে করি না। এটা সংস্কার কইরা তারপরে তাদের চাপে রাখা যেত না। যে আমি সেটাই বলছি যে সেটা একটা তৃতীয় আলোচনা, সেটার বিষয়ে আমি আলোচনা করতে চাই। দ্বিতীয়ত আমার ধারণা যে সংবিধান সংস্কার কমিশনের দলিলটা যদি আপনি পড়েন, এইটা আমার বিবেচনা একটা প্রায় বিপ্লবী ঘোষণা। একটা দেশকে যদি আপনি খুব মানে মানুষজন মানে যেমন আমি একটা লেখা লিখছিলাম অভ্যুত্থানের পরে যে এই গণঅভ্যুত্থান বিপ্লব হয় নাই কেন। আমার ব্যাখ্যাটা হচ্ছে গণঅভ্যুত্থানটা আমলাতন্ত্রের দেয়ালের সামনে যে পুলিশ মিলিটারির দেয়ালের সামনে যে ফেরত আসে, মানে এটাকে তার ভাঙে নাই। পুলিশের সামনে তার মারামারি হয়েছে, পুলিশকে সে সংস্কার করা নেই। মিলিটারির সাথে জনগণের সংস্কার, সে কোনো সম্পর্কে কোনো সংস্কার করা নেই।
আমলাতন্ত্রের সাথে জনগণ সংস্কার সম্পর্ক কোনো এখানে সংস্কার। ধরেন বিপ্লবীরা তো কিন্তু- চাইছি আর্মির সাথে খাতির করতে, তারা তো আর্মির এগেনস্টে দাঁড়ায় নাই। আমি 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 সেখানে যাচ্ছি। সেই কারণে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেটা যদি আপনি মানতে চান তাহলে আসলে এই সবগুলো জায়গাতে খুবই মৌলিক সংস্কার করতে হবে। আর সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে জুলাই চার্টারের পার্থক্য হচ্ছে এটা, যে এটা এই মুহূর্তে সকলে রাজি হতে পারবে, সবগুলা শক্তি। এটা নিয়ে মিলিটারি খুব আপত্তি করবে না, এটা নিয়ে আমলাতন্ত্র খুব আপত্তি করবে না, মোটামুটি গণতান্ত্রিক শক্তিগুলো সকলেই বলবে যে ঠিক আছে, এইটুকু তো ন্যূনতম। নারী প্রশ্নে কিছু জায়গাতে হয়তো ধর্মীয় রাজনৈতিক দলগুলো কিছু আপত্তি করতে পারে। আমার বক্তব্যটা হচ্ছে যে যদি জুলাই চার্টারের যে বক্তব্যগুলো আছে, সেটা আসলে আমরা যে রাষ্ট্রীয় সামাজিক সংকটের মধ্যে আছে, আমাদের প্রতিষ্ঠানগুলো আসলেই আমাদের তরুণ জনগোষ্ঠীকে ধারণ করতে পারছে না, এবং ভবিষ্যতে যারা আসবে তাদের চাপে সমাজ ফেটে বেরোয় যাবে। তো হয় আপনি এখন সংস্কারের পথে এই নতুন জনগোষ্ঠীকে ধারণ করবেন, তা নাহলে বাংলাদেশ আবারও আরেকটা বিপ্লব বা অভ্যুত্থানের দিকে যাবে। এবং মানে আপনি হয় জুলাই চার্টার থেকে ধীরে ধীরে আপনি সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টে পৌঁছতে পারেন, যেটা একটা শান্তিপূর্ণ পথ। তা না হলে আমি বিশ্বাস করি, এটা আমি অনেকবার লিখছি, আমি এটা আসলে মন থেকে বিশ্বাস করি, 69 সালে যে প্রশ্নগুলো উঠছিল সেটা আপনি সমাধান করেন নাই বলে 71 হয়েছে। একইভাবে আসলে 24 যে প্রশ্নগুলো তুলছে, আপনি যদি সমাধান না করেন, এখানে আরো বড় মানে অভ্যুত্থান হবে। আর মানে আপনি কি জুলাই চার্টারের যে দাবিগুলা বা বক্তব্যগুলা, চাচ্ছেন যে পাকিস্তান রাষ্ট্র কন্টিনিউ করতে পারতো? পাকিস্তান রাষ্ট্র কন্টিনিউ করতে পারতো না। তাহলে 69 বিষয়ে 69-এর বিষয়টা মানে অনেকগুলো দিক থেকে গুরুত্বপূর্ণ। যে 69-এ আসলে প্রধান বিষয়টাই ছিল যে, বা অন্যতম প্রধান বিষয় ছিল, আপনি দেখেন যদি ওই যেটা চিলেকোঠার সেপাইয়ের মধ্যে দুইটা সমান্তরাল স্রোত ইলিয়াস দেখাচ্ছেন। একটা হচ্ছে বিপুল পরিমাণে মানুষ শ্রেণীগত দাবিতে জেগে উঠছে, আরেকটা হচ্ছে বিপুল পরিমাণ মানুষ জাতীয়তাবাদী দাবিতে জেগে উঠছে। আপনি ইতিহাসবোধের কোশ্চেনে কিন্তু চিলেকোঠার সিপাইয়ের কথা বলেন না, মানে আপনার ইতিহাসবোধের একটা বড় জায়গায় চিলেকোঠার আখতারুজ্জামান ইলিয়াস আছে আর কি। না, সেটা আছে, কিন্তু কারণ ইতিহাসের বোর্ডটা আমি চিলেকোঠার সেপাই থেকে পাইনি, ওটা আমি পরে ওটার মধ্যে ঢুকছি, কিন্তু সেটা আসলে সূত্রপাতের জায়গায় না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে দুইটা সমান্তরাল দাবি, জাতীয়তাবাদী এবং বামপন্থী শ্রেণী চেতনার লোক যারা, কি তাদের মোটা দাগের ওই লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা এক, যে এখানে একটা খুব নিপীড়ক শাসক হিসেবে পাঞ্জাবিরা আছে। তাইলে এই রাষ্ট্রের এমন বিপুল সংস্কার করতে হবে যেটা আসলে পাঞ্জাবি কেন্দ্রিক পাকিস্তান রাষ্ট্রের পক্ষে করাটা প্রায় অসম্ভব ছিল। ফলে মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ বাঙালি বলেই তার সম্পদ গণতান্ত্রিক কায়দায় বন্টন করতে গেলে বাঙালিরা বেশি পেতে থাকবে। ফলে গণতান্ত্রিক একটা কাঠামো এই সামরিক আমলাতান্ত্রিক পাকিস্তান রাষ্ট্রের পক্ষে দেওয়া সম্ভব না। সেই কারণে আমার মনে হয় যে না, পাকিস্তান রাষ্ট্রের পক্ষে টিকে থাকাটা আসলে সম্ভব ছিল না। মানে তার জন্য যে সংস্কার করতে হতো সেটা সে করতে পারে না বলেই 71 চলে আসছে। আমার কাছে এখন একটা জিনিস মনে হয় যে ওই রূপকটাকে আমি অন্য একটা অর্থে ব্যবহার করি, যে আমার নিজের রাষ্ট্রের মধ্যেই যে বিশাল নতুন জনগোষ্ঠী তৈরি হচ্ছে, এখানে আপনি দেখেন চিন্তার জগতে 60 দশকের লোকের আধিপত্য, অর্থনীতির জগতে পুরনো অভিজাত কিংবা আগে নানানভাবে ক্ষমতা দখল করে ফেলছে এটা আধিপত্য। কোনো একটা নতুন পেশায় কেউ নতুন কিছু করতে পারবে না। কেউ আপনি যত বড় উদ্ভাবক হন অন্য কিছু হন, আপনি তার কাছ থেকে দয়া দাক্ষিণ্য পেয়ে ছিটে ফোটা পেতে পারেন। মানে তরুণদের আমি বলবো যে স্বাভাবিক বিকাশের রাস্তা যেখানে থাকে না, সেখানে বুদবুদের মতো ফাটতে থাকে। তো আমরা সংবিধান সংস্কার কমিশনে আমরা একদম একটা কাজ হিসাবে নিছিলাম যে যদি আমরা চাইবো যে এই মুহূর্তে দাবি দেওয়া নিয়ে ভাববো না, আমরা চাইবো যে একটা আদর্শিক দেওয়া, যে আসলে মানুষ যদি সর্বোচ্চ স্বাধীনতা চায়, মানুষ যদি মুক্তি চায়, সাম্য চায়, মানবিক মর্যাদা চায়, কি কি ধরনের কাঠামো তার দরকার আইনের দিক থেকে, সেটাকে বিবেচনা করে। মানে আমাদের ধারণাই ছিল যে এটা তো সরকার মানবে না, কিন্তু অন্তত মানুষের সামনে একটা দলিল হিসাবে এটা আসুক। এমনি ধরেন আপনি তো তখন ইউনিসের সময় কাইন্ড অফ হয়তো অতটা না, বাট সরকারের সাথে এক ধরনের তো ঘনিষ্ঠতা আপনার ছিল, যে কারণে আসলে ওই জায়গায় আপনি ইনভাইটেড বা ওই কমিটিতে ছিলেন। মানে ধরেন বিএনপি যদি করতেও চায়, বিএনপির জন্য ধরেন ইউনুসি কি জিনিসটা কঠিন করে রেখে গেছে না, আগের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলো মোটামুটি অবিকল ফেরতাই না। মানে ধরেন আপনি যে সংবিধান সংস্কারের কথা বললেন বা জুলাই চার্টার কথা বললেন, এই দুইটা ডকুমেন্টের সাথে
আমাদের একটা সিঙ্গেল স্টেটের একটা সিঙ্গেল দপ্তর আছে যেটা কম্প্যাটিবল, ধরেন ইনক্লুডিং ইউনিভার্সিটি টিচার্স, ধরেন আমলা, ধরেন যে আইন কানুন। যেমন আমার একটা অবজারভেশন হচ্ছে বাংলাদেশে আইনের একটা দফা হলো যে ঘুষের একটা নতুন মৌকা। এটা হচ্ছে যে আমাদের খুবই সত্যি কথা। এখন আমাদের তো ধরেন আসিফ নজরুল ছিল, সে আইনের প্রফেসর, আপনার মাস্টার মনে হয় নাকি? না, উনি ঠিক আমার সরাসরি শিক্ষক ছিলেন, উনি যখন বিদেশে ছিলেন, আমি যখন ছাত্র ছিলাম। হ্যাঁ, তো আমার ধারণা উনি দফাটা হয়তো অনেক মুখস্থ করছে বা পড়ায়, কিন্তু উনি আসলে জুরিসপ্রুডেন্স বোঝে না, এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন। যদি বুঝতো তাইলে হচ্ছে যে বাংলাদেশে আপনার জাস্টিসের যে অবস্ট্রাকল, লিগাল বা জুরিসপ্রুডেন্সের ভিতরেই যে আসলে যে অবস্ট্রাকলগুলো আছে, এটা হয়তো উনি আরেকটু করার ট্রাই করতে পারত, কিন্তু করে নাই। এখন এরকম একটা সিচুয়েশনে যদি ধরেন এবং যেখানে ওনার একটা বড় রোল থাকা সম্ভব ছিল ইউনুসের সময়, তারা যদি সার্টেন কতগুলো জিনিস একটু চেঞ্জ করে দিয়ে যেত, তাইলে হয়তো বিএনপি এটা করা সোজা হইতো। মানে হচ্ছে বিএনপি যদি এখন করতে চায়, তাহলে ধরেন আর্মি বলেন, আমলা বলেন, এই ধরেন বুদ্ধিজীবীরা বা ইউনিভার্সিটির মাস্টাররা, এরকম এভরি ব্লক থেকে তো এটা আসলে রেজিস্ট্যান্স আসবে, মেবি আসতেছে। সেই কারণে বিএনপি এটা তার দেশ চালাইতে হবে। আমি পুরো বিষয়টাকে আবার ঠিক উল্টো আরেক দিক থেকে দেখি। সেটা হলো যে ধরেন গণঅভ্যুত্থান যখন শেষ হলো, মানে গণঅভ্যুত্থানের পরে যখন সরকার পড়লো এবং নতুন সরকার প্রতিষ্ঠা হইলো, তখন কয়েকটা ঘটনা ঘটলো, যেটা আমার খুব আগ্রহের বিষয়, আমি যেখানে আসতে চাই, ওই যে দঙ্গলবাজি। আরেকটা বিষয় হলো যে যখন গণঅভ্যুত্থানের আসলে সামর্থ্য কি, এটা কতখানি সম্ভাবনা তৈরি করে, সেই বিষয়ে গণঅভ্যুত্থানের নেতৃত্ব বলে যারা অনুমিত, যাদেরকে আপনি মাস্টার মাইন্ড বলতেছেন কিংবা ডিজাইনার বলতেছেন, তাদের যদি সেই বিষয়ে আসলে বুদ্ধিবৃত্তিক দক্ষতা কিংবা অভিজ্ঞতা কিংবা প্রস্তুতি না থাকে, তাইলে যেটা ঘটে, কারণ এই গণঅভ্যুত্থানটা ছিল অনেকখানি স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের উপরে অভ্যুত্থানের শেষ দিকে কিছু নেতাকে একভাবে বসানো হয়েছে। তার ফলাফল যেটা ঘটলো যে তারা তো আসলে এই বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা নয়, পূর্ব ধারণা নয় এবং জানাশোনাও নাই, স্বপ্নও নাই। ফলে আমি দেখব যে তারা একটা বড় অংশ আমলাতন্ত্রকে ব্যবহার করে সম্পত্তিবান হওয়ার চেষ্টা করছেন। আমলাতন্ত্রকে ব্যবহার করে তারা পরে নির্বাচনে ভালো করার চেষ্টা করছেন। তারা ঠিক করছেন যে এই পদ্ধতিতে থাকলে, এবং আমলাতন্ত্রের দিক থেকে তাদেরকে আশ্বাস এবং লোভ দেখানো হয়েছে যে আপনারা ভালো করবেন, আপনারা এই করবেন। ফলে তারা আসলে সংস্কারের যে শক্তিটা জনগণের মধ্যে তৈরি ছিল, এটাকে তারা ব্যবহার করতে, উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। আমি বলবো যে এখানে আসিফ নজরুল যেহেতু গণঅভ্যুত্থানের নেতা না, তাকে বলেন কি, সে গণঅভ্যুত্থানের নেতাই, সে গণঅভ্যুত্থানের, সে ধরেন অভ্যুত্থানকারী জনতার পক্ষ। আসিফ নজরুলের কথা বলেন কিংবা রেজওয়ান হাসানের বলেন বা অন্য সকলে বলেন, আসিফ নজরুল তো কি ফিগার, সে হচ্ছে যে এই সরকারটা কেমনে হবে সেই কনস্টিটিউশনাল চিপা, উনি যেহেতু এদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ লোক, উনি ওনার সাধ্যমতো এই রাষ্ট্র কাঠামো, পুরনো স্বার্থ, নতুন স্বার্থ, সেগুলো একটা সমন্বয় করার চেষ্টা করছেন। উনি তো বিপ্লবী না, বিপ্লবী হিসাবে যাদেরকে আপনি চিনতেছেন, এই আকাঙ্ক্ষাটা তাদের থাকতে হবে, এই স্বপ্নটা তাদের থাকতে হবে, বুদ্ধিবৃত্তিক না, কিন্তু বিপ্লবীর ভেগ তো ছিল। আমি না, আসিফ নজরুল, আমি ওনার মধ্যে বিপ্লবী, আমি আপনাকে বরং একটা জিনিস বলি। আপনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠতার কারণে আমি সংবিধান সংস্কার কমিশনে জায়গা পাইছি। না, সংবিধান সংস্কার কমিশনে আমি জায়গা পাইছি, এটা একটা কারণ হলো যে সংবিধান বিষয়ে 2000, মানে আমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই পুরনো পত্রিকার সংকলনগুলো ঘাটতে গিয়ে আমাদের সংবিধান তৈরির সময় নিয়ে অস্বাভাবিক কিছু ছোট ছোট মন্তব্য পেয়ে, এর মধ্যে একটা ছিল ধরেন অধ্যাপক মুজাফফর আহমেদ, তিনি বলতেছেন যে যুদ্ধের 9 মাসের মধ্যে জনগণের আকাঙ্ক্ষা বদলায় গেছে, তাহলে 9 মাস আগের গণপরিষদকে দিয়ে কেন সংবিধান বানাবো। আমার জাস্ট মনে হলো যে আর এটা নিয়ে তো কাজ করা উচিত, এবং এটা নিয়ে আমি কোনো বইপত্র পাই না, বাংলা ভাষায় কোনো কাজ নাই। পরে আমি খুঁজে খুঁজে দেখলাম আলী রিয়াজের কিছু লেখা আছে, আর প্রায় বাংলা ভাষায় কোনো কাজ নাই 72 সংবিধান নিয়ে, ইংরেজিতেও নাই। আমি আসলে সংবিধান তৈরির সময়কার সংকটগুলোকে, যে মুজাফফর আহমেদের এই যৌক্তিক কথাটাকে কিভাবে তারা মোকাবিলা করছেন, সেটা দেখলাম আরো কিছু করতে আমার কাছে মনে হলো সাপ বেরোইছে। ওই সূত্রে আসলে আমার একটা কাজ ছিল 72 সংবিধান তৈরির প্রক্রিয়াটা নিয়ে, সেটার কারণে আসলে আমাকে
অধ্যাপক আলী রিয়াজ আমন্ত্রণ জানাইছেন যে আপনি তাহলে আমার সাথে কমিশনে কাজ করেন, কারণ আমার ওই কাজটা তাকে আপনি ধরুন হাসনাত কাইমের চেয়ে নিরাপদ নাকি না? আমি ধারণা যে অনিরাপদ, কারণ হচ্ছে আমি 72 সংবিধানের অনেক মৌলিক সমালোচনা করছি, সংকটগুলো দেখাইছি, এবং অন্যরা যে সমালোচনা অল্প অল্প করে, যেমন বদরুদ্দিন উমরের অসাধারণ সমালোচনা আছে 72 সংবিধানে, কিন্তু একটা লেখা। কেন একটা লেখা? কারণ হচ্ছে বাংলাদেশের বিপ্লবীরা 72 সংবিধান নিয়ে আলোচনা করাটা কি, সংবিধান নিয়ে আলোচনা করে, ধর্মকে নিয়ে আলোচনা তারা যে প্রয়োজন মনে করে নাই, সংবিধান নিয়ে আলোচনা খুব বেশি করা তারা প্রয়োজন মনে করে নাই। এটা একটা সংকট। কিন্তু যে বিষয়ে আমি জায়গায় আসতে চাই, আপনি দেখবেন যে মানে 72 সংবিধানের পক্ষে থাকা কোনো অপরাধ না, বিপক্ষে থাকা অপরাধ না। আমি যেমন 72 সংবিধানের অনেকাংশে মৌলিকভাবে বিরোধী, আমি মনে করি এটা খুব মৌলিক সংস্কার করা দরকার, ক্ষমতা কাঠামো পুরোটা বদলায় ফেলা দরকার। এটা 2007-8 সালে যখন আমি ধারাবাহিকভাবে লিখলাম, ওই আলী রিয়াজ ওই সময় পড়ছিলেন, তো আমার লেখার মূল বিষয় ওইটা। কিন্তু তখন থেকেই অধ্যাপক আসিফ নজরুলের সাথে আমার অনেকগুলো সভা এবং আলোচনা সভায় বিতর্ক হয়েছে, এবং এইটা আওয়ামী লীগের আমলেই। উনি 72 সংবিধানের পক্ষের একজন মানুষ, 72 সংবিধানের ইতিবাচক ব্যাখ্যা করে করে সংকট দূর করতে চান। আমি মনে করি ওটার ক্ষমতা কাঠামোর মধ্যে সংকট আছে, ফলে ওইটাকে খুব মৌলিকভাবে বদলাতে হবে। ফলে খেয়াল করেন যে আসিফ নজরুলকে আমি বিপ্লবী বলছি না, এটার কারণ হচ্ছে যে আসিফ নজরুল কিন্তু এটার মধ্যে ভালো খারাপের ব্যাপার না। আমি বলবো যে উনি 72 সংবিধানের পক্ষের মানুষ, এবং ওই কাঠামোর মধ্যে দিয়ে একটা সমাধান সম্ভব মনে করেন। আমি কিংবা অধ্যাপক আলী রিয়াজ এটা মনে করি না। তাহলে আমাদের চিন্তার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। আমি বলবো যে আমার চিন্তাটার মধ্যে একটা বিপ্লবী ঝোঁক আছে, এবং এই কারণে এই তরুণদের কাছে আমি যে অনেকবার অনুরোধ করছি যে আপনারা যদি একটা জায়গায় খুব মৌলিকভাবে হাত দেন, যে আমাদের রাষ্ট্র কাঠামোটা ওই ব্রিটিশ রাষ্ট্র কাঠামোর সাথে মিল কোনখানে, তার সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্রের জায়গায়। সামরিক আমলাতন্ত্র যদি আপনি মনে করেন যে হাত দেওয়া এখন যাচ্ছে না, কারণ আপনি ভূতের মধ্যে যা যা করবেন না তারপরে আপনি ওখানে হাত দিতে পারবেন না, কিন্তু আপনি তো মানে ডিসি পর্যন্ত পৌঁছাতে পারেন, আপনি তো সচিবের ওই জায়গাগুলোতে আপনি হাত দিতে পারেন, এবং দেওয়াটা জরুরি। আপনি সামরিক মানে এই যে গোয়েন্দা সংস্থাগুলো নাগরিকদের জীবনে কিভাবে ভূমিকা রাখবে, এইটাতে আপনি হাত দিতে পারেন, কারণ এই মৌলিক গুম খুন নিয়েই মানুষ রাস্তায় নামছে। কিন্তু মানে যে পদাধিকারী সে করবে না এটা, ওরা তো পদাধিকারী না। মানে আমি বলবো যে পদাধিকারী দঙ্গলে উৎসাহ দিচ্ছেন না, একদম না, একদম না। দেখেন দঙ্গলের সাথে পার্থক্যটা কি রাজনীতির, সেটা বরং আমি আপনাদের বারবার বলি। আমি বলি যে আপনাদের বিরুদ্ধে আমার একটা বড় সমালোচনা হচ্ছে এটা, যে দঙ্গলের সাথে গুন্ডামির পার্থক্য কি, এটা মনু বোঝে না। আমার কাছে খুব অস্বাভাবিক লাগে, এবং আমাকে এসে বারবার মনুর শিষ্যরা বলে যে বিএনপি এত এত মারামারি করে আপনি দঙ্গল দেখেন না। আমার কি শিষ্য আছে? এত অশিক্ষিত কেন লোকগুলা, আমার এত অশিক্ষিত যে এসে আমাকে বারবার বলে। আমি বলি যে ভাই, রাজনৈতিক গুন্ডামি খুব খারাপ, এটা ফৌজদারি অপরাধ, তুমি এক্ষুনি পুলিশের দায়িত্ব এটা করে, এবং আমাদের আসলে উচিত এক্ষুনি টিনের রাজনীতি করা। বিএনপির কর্মীরা যে গুন্ডামি করে, দঙ্গল মৌলিকভাবে একটা ভিন্ন জিনিস। ভারতে বিজেপির দিকে তাকাও, ও কিভাবে রাজনৈতিক কাঠামো তৈরি করতেছে, ওটা হচ্ছে দঙ্গল, যেটা একটা রাজনীতি, কতগুলো ধর্মীয় অনুভূতি, কতগুলো সম্প্রদায়ের অনুভূতি, যেটাকে কেন্দ্র করে কতগুলো নেতিবাচক রাজনীতি তৈরি করে, একটা পরিষ্কার ইয়ে তৈরি করে। দুইটা কিন্তু ভিন্ন। আমি বলবো যে আসিফ নজরুল একটা পদে ছিলেন, কিন্তু ওই পদের শক্তি অট্টুকুন যতটুকুন আসলে প্রথম কয়েক মাস অন্তত ওই যারা চালক তারা চায়। প্রথম কয়েক মাসের পরে কিন্তু আমি আপনাকে বলি শোনেন, যে সংবিধান সংস্কার কমিশনে কাজ করতে গিয়ে আমি নিজে এটা দেখছি, যে আমলারা আমাদের কমিশনের কাজ যখন শুরু হচ্ছে, কাজ যখন মাঝামাঝি পর্যায়ে, তখনও ভাবতেছেন যে আমরা কি না কি করে ফেলতে পারবো, বিপ্লব তো হয়ে গেছে। ফলে তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলছিলেন যে তাদের ক্ষমতা কতখানি কমবে। আর আমাদের কমিশন যখন কাজ শেষ করতেছে, এই সময় নাগাদ আমলাতন্ত্র সব গুছাই নিতে পারছে, কারণ তারা এই বিপ্লবের কোট আনকোট বিপ্লবের ব্যক্তিত্বদের অনেকখানি বশীভূত করে ফেলছে। তাদের জন্য তারা রূপরেখা তৈরি করছে, কিভাবে তারা নির্বাচনে জিতবে, কিভাবে তারা সম্পদায় করবে, কিভাবে তাদের সকল তথ্যের উৎস তাদের কাছে চলে আসবে। আপনি হচ্ছে যে আমাকে যারা পদাধিকারী আছে, পদাধিকারীদের দুইটা অ্যাটেম্পটের কথা বলেন, যেটা এই যাদের ব্যাপারে আপনার অভিযোগ বিপ্লবী ছাত্ররা এরা বাধা দিছে, যেটা একটা অ্যাটেম্পট যে এটা তারা করতে চাইছে। আমি বলবো যে পদাধিকারী উনি যে পদাধিকারীরা নিজে থেকে বিপ্লবী না, ফলে তাদের চাওয়ার সীমাটাই সীমিত। কথার কথা, উনি যেমন মানবাধিকার কমিশন নিয়ে আইন করছেন, অধ্যাদেশ জারি করছেন, তিনি হচ্ছে যে এই যে পুলিশের
ক্ষমতার বেশ কয়েকটা জায়গাতে করছেন। তিনি হচ্ছেন যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের কাজটাকে দ্রুত